গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল বং ফান্ডা লাইট। আমি অর্পিতা চলে এসেছি তোমাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে। এই শীতের মরশুমে সবাই আমরা ভালোবাসি পিকনিক করতে। একদিনের জন্য কলকাতার কাছাকাছি কোথায় পিকনিক করা যায় তারই সন্ধান দেব আজকের এই ভিডিওতে। তো তোমরা আমার এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে চলে এসেছি স্কুল থেকে আমরা কলিগরা মিলে প্রান্তিক রিসর্টে। কলকাতা থেকে প্রায় 1.5 ঘন্টা থেকে 2.25 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে দেউলটির এই প্রান্তিক রিট্রিট রিসর্টে। আমরা প্রায় 10টা নাগাদ ঢুকেছিলাম এই রিসর্টে। এটা হচ্ছে এন্ট্রান্স। ঢুকেই বুঝতে পারলাম আগের দিন নিশ্চয়ই কোনো বিয়ে বাড়ি ছিল, তার প্যান্ডেলেরই খোলার কাজ চলছিল। আর এই রিসর্টের বাদিকে এবং ডান দিকে এরকম সুন্দর করে পার্ক সাজানো গোছানো রয়েছে। তো এখানেই বিয়ে বাড়ির অ্যারেঞ্জ করা হয়েছিল। দেখতেই পাচ্ছ সমস্ত প্যান্ডেল খোলাখুলি হচ্ছিল। অনেকগুলো গ্রুপ গেলেও কোনো প্রবলেম আশা করি হবে না এনাদের, কারণ প্রত্যেকটা গ্রুপের জন্য এনারা আলাদা করে এরকম একটা পার্কের সেগমেন্ট দিয়ে দেন। আর 20 জন মিনিমাম গেলে একটা রুম ফ্রি, 20 জনের কম গেলে তোমাদের রুম আলাদা করে ভাড়া নিতে হবে। রুমটা একটু দেখিয়ে দিই। যেহেতু আমাদের 20 জন মেম্বার ছিল তাই আমরা এক্সট্রা একটা রুম ফ্রি পেয়ে গেছিলাম। তো রুমটা ছিমছাম রুম, একটা সোফা রয়েছে, খাট রয়েছে, টেবিল রয়েছে, চার্জিং পয়েন্ট আর অ্যাটাচ বাথরুম রয়েছে। এবার চলো তোমাদের রিসর্টটা পুরো ঘুরে দেখাই। রিসর্টের এই পোর্শনটাতে এখনো রেনোভেশনের কাজ চলছে। এই রিসর্টে একটা সুন্দর পুকুরও রয়েছে, তার সাথে রয়েছে সুইমিং পুল, যেটা সবার কাছে অ্যাক্সেসিবল। আর এই প্লেসটাতে দেখো খুব সুন্দর করে রিসর্টের নামটা লেখা রয়েছে প্রান্তিক। আর এই জায়গাটা ফটো তোলার জন্য একদম আদর্শ জায়গা। চলো এবার সুইমিং পুল এরিয়াটা তোমাদের একটু দেখিয়ে দিই। এটা সবাই ফ্রিতে অ্যাক্সেস করতে পারবে। এই সুইমিং পুল এরিয়াতে আমরা বেশ খানিকটা সময় কাটিয়ে দিয়েছিলাম নাচ গান করে। নামা আর হয়নি আমাদের। ঘুরতে ঘুরতে ব্রেকফাস্টের ডাক পড়ে গেছিল। ব্রেকফাস্টে ছিল গোলাপ জামুন, চা, কষা আলুর দম আর মটরশুটির কচুরি। এনাদের খাবারের অনেকগুলো প্যাকেজ রয়েছে। সেই প্যাকেজের মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং সন্ধ্যের স্ন্যাক্স ইনক্লুডেড। তো আমরা পোলাওয়ের যে প্যাকেজটা আছে সেটা নিয়েছিলাম। নিয়েছি গরম গরম ব্রেকফাস্ট, লুচি, আলুর দম আর মিষ্টি, সাথে আছে চা। বসে যাই, আগে খেয়ে নিই। তো আমাদের এখন ব্রেকফাস্ট চলছে। আর ব্রেকফাস্টের পাশাপাশি যাদের ব্রেকফাস্ট হয়ে গেছে তারা এখন ঢেকি চড়ছে। এই যে সব বেবি হয়ে গেছে। তো এখানে তো বাচ্চারা এলে বুঝতেই পারছো প্রচন্ড মজা হবে। এখানে দোলনাও আছে আর একটা খুব সুন্দর ডাইনোসর স্লিপ আছে। অবশ্যই চড়বো। অনেকক্ষণ আমরা ফটোশুট করলাম, অনেক মজা হলো। এইবারে আমরা যাব একটু সাইট সিন করতে। তো এখানে কাছাকাছি রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। তো আমরা এখন ওখানেই যাচ্ছি। তারপর রিভার সাইড হয়ে আবার আমরা ফিরে আসবো আমাদের রিসর্টে আর তারপরে লাঞ্চ করব। তো চলো এখন একটু সাইট সিন করে নেওয়া যাক। আমরা যে ট্রাভেলারে করে এসেছি সেই ট্রাভেলারে করেই যাব এখন সাইট সিনের জন্য। শান্ত নিরিবিলি দুধারে গাছে ভর্তি গ্রামের রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত বাড়িতে। এই ঘোড়ার ফাঁকে তোমাদের একটু জানিয়ে রাখি, আমাদের কার ফেয়ার পড়েছিল 8000 রুপিস, ইনক্লুডেড এই সাইট সিনটা। আমরা ভেতর রাস্তা দিয়ে এসছি। তো রাস্তাটা এখন এতটাই সরু যে আমাদের বড় ট্রাভেলার গাড়ি আর ঢুকছে না। তো সেই জন্য আমরা এখান থেকে একটু হেঁটে হেঁটে যাচ্ছি। এই প্রায় চলে এসেছে। চলো, এই তো চলেই এসেছি আমরা। বাড়ির সামনেই দেখলাম ঢুকতে খোদাই করা রয়েছে মহেশের বিখ্যাত একটি লাইন। এই বাড়িটি শরৎ কুঠি নামে পরিচিত। আর বাড়ির বিপরীতে যে ছোট্ট সুন্দর পুকুরটি রয়েছে সেই পুকুরেরই উল্লেখ পাই আমরা পল্লী সমাজ উপন্যাসে।
তো বাড়ির সামনে একটা ভাবলাম আমরা সবাই একটা গ্রুপ ফটো তুলে নিই, তারপর আমরা বাড়ির ভেতর ঢুকে গেছিলাম। দেখো চারিদিকটা একদম গ্রাম্য পরিবেশ, বেশ একটা নস্টালজিক ব্যাপার আছে। সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোটবেলা কেটেছে এই বাড়িতেই। এই বাড়িতে এখন গাইড রয়েছেন দুজন, তারাই আমাদের ঘুরে ঘুরে সমস্ত ডিটেলসে বলে দিলেন। বসতেন, টেবিলে খাতা রাখতেন, আর জানলাটা খোলা থাকতো। আগে পাঁচিলটা ছিল না। এই ঘরে বসে সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের কত অমূল্য লেখা উপহার দিয়ে গেছেন। আর এই পাশের ঘরটি হলো বৈঠকখানা। এই ঘরেই রয়েছে 100 বছরেরও পুরনো একটি দেওয়াল ঘড়ি, যেটি এখনো সঠিক সময় দেয়। তার পাশেই রয়েছে ঠাকুর ঘর, যেই ঠাকুর ঘরে এখনো পর্যন্ত নিত্য পূজা হয়। এখানে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। তার পাশে এই ঘরটায় বসে উনি বিনামূল্যে চিকিৎসা করতেন, আর এখানে একসময় থাকতো ময়ূর। এবারে আমরা বাড়ির ভেতরের দিকটায় ঢুকে যাব। পাশেই রয়েছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে দোতলায় চলে যাব। আর সামনে যে ঘরটা রয়েছে সেগুলো রান্নাঘর। বলা হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে অরিজিনাল বাড়িতে থাকতেন সেই বাড়িটা 1978 সালে বন্যায় ভেঙে যায়। পরে 77,000 টাকা খরচা করে হাওড়া জেলা পরিষদ এই বাড়িটি পুনর্নির্মাণ করেন, আর 2009 সালে এই বাড়িটির আবার সংস্কার করা হয়। এইটি হচ্ছে রান্নাঘর। এই রান্নাঘরও 1978 সালের বন্যায় পুরোটা ধ্বংস হয়ে গেছিল। এই রান্নাঘরটি রিনোভেট করার পরে নতুন ভাবে তৈরি করা হয়েছে। আমরা এই পুরো অঞ্চলটা ঘুরে দোতলায় চলে গেছিলাম। আর বাড়ির চারিদিকে রয়েছে সাহিত্যিকের নিজের হাতে পোতা বিভিন্ন ধরনের গাছ। ভাবলে অবাক লাগে, এই বাড়িতেই পা রেখেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, এনাদের মতো মহান ব্যক্তিত্বরা। প্রাক স্বাধীনতা যুগে এই মহান পুরুষরা এখানে এসে বিভিন্ন সময় বৈঠক করে গেছেন। দোতলায় এটি আরেকটি ঘর। দোতলায় উঠে দেখলাম এখনো টালির চাল রয়েছে। ঘরের দরজাগুলো বন্ধ থাকলেও জানলার ফাঁক দিয়ে সেই রুমগুলো ভালোভাবেই দেখা যাচ্ছিল। সুন্দর লাল মেঝে আর একটা অদ্ভুত শান্ত পরিবেশ। বাড়ির চারিদিকটা ঘুরে দেখতে দেখতে মনে হচ্ছিল সত্যি এই ঘরে বসেই সাহিত্যিক সৃষ্টি করেছেন পথের দাবি, মহেশ, শেষ প্রশ্ন, পল্লী সমাজ, রামের সুমতির মতো অপূর্ব সব উপন্যাস। বলা হয় রূপনারায়ণ নদী নাকি আগে এই বাড়ির পাশ দিয়েই বয়ে যেত, তবে বর্তমান যুগে রূপনারায়ণ নদী তার গতিপথ বদলে দিয়েছে, আর একটু হেঁটে গেলেই দেখা মেলে রূপনারায়ণের অপূর্ব রূপ। বাড়ির চারিদিকটা আমরা ঘুরে দেখলাম, আর সাথে এইরকম জায়গায় ফটো তুলবো না সেটা কি করে হতে পারে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার শেষ জীবনে প্রায় 12 বছর এই বাড়িতেই তার জীবন অতিবাহিত করেন, এবং তার সমাধিও নাকি এই বাড়িতেই রয়েছে। এই বাড়ির চারিদিকে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নিজের হাতে পোতা বহু গাছ। বলা হয় তার ভাইয়ের ছেলেই এখন এই বাড়িটি সংরক্ষণ করেন।
তো তোমরা দেখলে এত সুন্দর জায়গাটা, শান্ত নিরিবিলি, আর কি সুন্দর একদম প্রকৃতির হাওয়া আমরা পেলাম, আর খুব ভালোভাবে এনজয় করলাম। তো এখন এবারে একটু নদীর ধারে যাব, দেখিয়ে দিই। এই যে পেছনেই দেখো পুকুর। তো এবারে আমরা যাব নদীর ধারে, চলো। সবাই প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি, সেই জন্য সব এখন ডাব খেয়ে নিচ্ছি। কথা সাহিত্যিকের বাড়ির অপূর্ব রূপ দেখার পরে আমরা এবার গুটি গুটি পায়ে হাঁটা লাগালাম রূপনারায়ণের রূপ দেখতে। তো চলো যাওয়া যাক রূপনারায়ণ নদীর ধারে। রূপনারায়ণ নদীর ধারেই রয়েছে প্রচুর ক্ষেত, যেমন ঢেঁড়স ক্ষেত, বাঁধাকপি ক্ষেত, আলু ক্ষেত ইত্যাদি। আর এই রূপনারায়ণের ধারে শীতের মরশুমে অনেকেই এসেছিলেন পিকনিক করতে, সাথে কিছু কিছু ছোট ছোট দোকানেরও দেখা মিলল। আমরা এখন এসেছি রূপনারায়ণ নদীর তীরে। তো এখানে খুব সুন্দর একটা হালকা হাওয়া দিচ্ছে, আর চারিদিকে দেখো খুব ক্ষেত রয়েছে, প্রচুর ক্ষেত রয়েছে। এগুলো হলো ঢেঁড়স গাছের ক্ষেত, ওখানে কপি গাছ হয়েছে। সুন্দর একদম রূপনারায়ণের সৌন্দর্য দেখো। এতক্ষণে ফটোগ্রাফার এসেছে। শরৎকুঠে ঘুরতে ঘুরতে আর রূপনারায়ণের নদীর তীরে ঘুরতে ঘুরতে বেশ অনেকটা বেলা হয়ে গেছিল, খিদেও পেয়ে গেছিল বেশ। তাই এবারে আবার আমাদের রিসর্টে ফেরার পালা, কারণ ওদিকে লাঞ্চেরও সময় হয়ে যাচ্ছিল। আমরা এখন এসেছি একদম গ্রামের খাঁটি গুড় পাওয়া যায় এখানে, তো সেই গুড় কিনতে। তো চলো। ফেরার সময় দেখলাম গুড় জাল দেওয়া হচ্ছিল, তো আমরা সেখান থেকে সবাই প্রায় গুড় কিনে নিয়েছিলাম। আমরা সাইট সিন করতে করতে আর গুড় কিনতে কিনতে প্রায় 3টে বেজে গেছে। তো আমাদের লাঞ্চের টাইম হয়ে এসেছে, তো আমরা আগে লাঞ্চটা সেরে ফেলবো। চলো দেখা যাক লাঞ্চে কি কি আছে। এই রিসর্টে পিকনিক মেনু টোটালি 4 রকমের রয়েছে। এনাদের সাথে কন্ট্যাক্ট করলে এনারা হোয়াটসঅ্যাপের সমস্ত ডিটেলস তোমাদেরকে পাঠিয়ে দেবেন। আর প্রত্যেকটা মিলেই ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ইভিনিং স্ন্যাক্স ইনক্লুডেড। আমরা যে মিলটা চুজ করেছিলাম তাতে পার হেড পড়েছিল 650 রুপিস প্লাস জিএসটি। আর বলেই দিলাম 20 জন থাকলে একটা রুম ফ্রি, ওটার জন্য এক্সট্রা কোনো চার্জেস লাগবে না। প্রত্যেকটা খাবার দেখতেই পাচ্ছ ভীষণ হাইজিন মেনটেন করে ওনারা সার্ভ করেছিলেন, এবং প্রত্যেকটা খাবার ভীষণ টেস্টি ছিল। কেউ যদি ভেজ থাকো আগে থেকেই ইনফর্ম করে দিতে হবে এনাদের। আমাদের যেমন 2 জন টিচার ভেজ ছিলেন, তো ওনাদেরটা আগে সার্ভ করে দিয়েছিলেন, তারপর আমাদের মিলটা সার্ভ করা হয়েছিল। আমাদের লাঞ্চে ছিল সালাড, পোলাও, চিংড়ি ফুলকপি, ফিশ বাটার ফ্রাই, আর সাথে ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি। টেস্টি একটা লাঞ্চ করার পর আমরা অনেকটা সময় সুইমিং পুলের পাশেই নাচ গান করে কাটিয়ে দিয়েছিলাম। সাথে ছিল জমজমাটি আড্ডা। সন্ধে নামতে না নামতে গরম গরম চা আর বিস্কিট আমাদের সার্ভ করে দিলেন। লাঞ্চ যেহেতু একটু দেরি হয়েছিল, তাই পকোড়াটা আমরা বলেছিলাম প্যাক করে দিতে। আমরা গাড়িতে খেয়ে নেব। এবারে ফেরার পালা। এখন বাজে 5:45, আমাদের এবারে ফেরার পালা। আমাদের নাচানাচি করতে গিয়ে এমনি অনেক লেট হয়ে গেছে। তো তোমাদের কীরকম কী খরচাপাতি সমস্তটাই ডিটেলসে বললাম। তোমরা চাইলে তোমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে বা বন্ধু বান্ধবদের সাথে এখানে একদিনের জন্য চলে আসতেই পারো। আর পুরো যে খাবারের প্যাকেজটা, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, সমস্ত খরচার ডিটেলসে তোমাদের বলে দিলাম। তো আশা করি কোনো প্রবলেম হবে না।
তো এবারে ফেরার পালা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক শেয়ার করে দিও। তো আজকের মতো বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।